ये है एबीसी न्यूज एजीटी लाइव। This is your ABC News AGT Live. ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমাদের আজকে এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য আপনাদের বিভিন্ন করা আমাদের 29 তারিখের যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে আমাদের যে হুঙ্কার সমাবেশ তার প্রস্তুতি সম্বন্ধে আমাদের সভাপতি আপনাদের কাছে বলবেন। 29 তারিখ আমাদের কর্মসূচিটা হলো সারা রাজ্যের কংগ্রেস কর্মীরা বিভিন্ন মাধ্যমে আগরতলার নেতাজি স্কুলের মাঠে জমায়েত হবেন। নেতাজি স্কুল মাঠ থেকে সকাল 11টা আমাদের টাইম, আমরা 12টার মধ্যেই জমায়েত থেকে আমাদের রেলি শুরু করব। আমাদের যে নির্দিষ্ট পথ, যেটা অনুমোদিত পথ সরকারের কাছে প্রশাসনের কাছে দেওয়া আছে, সেই পথ অনুযায়ী আমরা রবীন্দ্রভবন, যেখানে আমাদের হুঙ্কার সমাবেশ হবে, সেখানে গিয়ে সমবেত হবে এবং সেখানে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব এবং প্রদেশের নেতৃত্বরা দলের হয়ে কথা বলবেন। হুঙ্কার র্যালি এবং হুঙ্কার সমাবেশ কেন সভাপতি আপনাদেরকে আগেও বলেছে, আবার বলবেন, উনি প্রদেশ কংগ্রেসের থেকে বার্তা দেবেন। আমরা শুধু আপনাদেরকে জানাতে যাই, আমরা এর মধ্যেই আমাদের যে সর্বভারতীয় যিনি সম্পাদক, ওনার আমাদের যে ইনচার্জ কুলজিৎ জিগনাথরা, ওনার প্রোগ্রাম আমরা পেয়েছি। উনি আগামী 28/1/2021 তারিখে দুপুরবেলার ফ্লাইটে আসছেন। 28 তারিখে আসার পর উনি সরাসরি এখন পর্যন্ত আমাদের কাছে যে প্রোগ্রাম, মায়ের বাড়িতে যাবেন, মায়ের বাড়িতে পুজো দেবেন। তারপরে আমাদের দক্ষিণ ত্রিপুরার একটা জনজাতি এলাকাতে সাতবাড়ি, সেখানে গিয়ে তাদের সঙ্গে অনুষ্ঠান আছে, সেখানে জনজাতিদের সঙ্গে, এবং সেখানে উনি এখন পর্যন্ত যে কর্মসূচি খাবার গ্রহণ করবেন। তারপরে আগরতলা ফিরে আসবেন, পরের দিন আমাদের রেলিতে অংশগ্রহণ করবেন। আমাদের কাছে আমাদের এখন পর্যন্ত কনফার্মেশন আছে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী সুস্মিতা দেবজি, উনিও আসবেন। 29 তারিখে আসবেন, উনি ট্রেনে আসবেন। এবং সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাসনজি, উনিও আসবেন। এই 3 জন আমাদের ওই কর্মসূচিতে থাকবেন। তো এই কর্মসূচি নিয়ে বিস্তারিত বলবার জন্য আমি মাননীয় সভাপতিকে বলছি আপনাদের কাছে বার্তা দেওয়ার জন্য। আমাদের প্রেস কনফারেন্সের উদ্দেশ্য আপনারা শুনেছেন। 29 তারিখ হুঙ্কার র্যালি হচ্ছে, সেটা আগেও বলেছি। কী কারণে? বেরোজগারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলার অবনতি, চিট ফান্ড, এফেক্টেড লোকদের ক্ষতিপূরণ, বর্ডারে 0 পয়েন্টে যারা আছে তাদের কোথাও 500 মিটারের ভিতরে, আরও 200 মিটার ভিতরে ফেন্সিং আছে, বর্ডার ফেন্সিং। কিন্তু ওদেরকে যে কথাটা বলা হয়েছিল, আই কার্ড দেখে ওরা যাওয়া আসতে করতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে বিএসএফ সেটাকে অ্যালাউ করছে না। স্কুলে পড়াশোনা করে যারা, তারাও আসতে পারছে না, বা একটা সময় গিয়ে ওদের বাড়িতে পৌঁছতে গেলে বাধা দিচ্ছে, গেট বন্ধ করছে। সবগুলি মিলিয়ে এবং আপনাদের সাংবাদিকদের উপরও
যেভাবে বারবার আক্রমণ আসছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে অকেজো করে দেওয়া হচ্ছে, সেগুলির সবগুলির বিরুদ্ধে আমাদের এই হুঙ্কার রেলি। রাজ্যের মানুষ 33 মাস শেষ হতে চলেছে। মানুষ চরম হতাশা করছে, বেকারদের হতাশা চরম, অর্থনৈতিক অবস্থা গভীর সংকটে। কিন্তু নরেন্দ্র মোদী সাহেব গরিবের পকেট লুট করছে। বিভিন্ন সময় জিএসটি বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন, মানুষকে লুটপাট করা হচ্ছে। আপনারা জানেন আপনার ফুয়েল সেক্টরটা, অয়েল সেক্টরটা, যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, অপরিশোধিত তেলের দাম বিশ্বের বাজারে যে দামে কেনা হতো, এখন অপরিশোধিত তেলের দাম সেই তুলনায় অর্ধেকেরও কম। কিন্তু দেখা যাচ্ছে যখন এক ডবল দামে অপরিশোধিত তেল কিনা হতো, তখন 70-71 টাকা দাম ছিল। আজকে তেলের দাম আন্তর্জাতিক বাজারে যেখানে অর্ধেক, সেখানে ভারত সরকার সেখানে সেটাকে আজকে 80-82-83 টাকা দামে হয়ে গেছে। মানুষের পকেট লুটছে উনি, এবং অয়েল সেক্টরটা আদানি আম্বানিদেরকে দিয়ে দিয়েছে। ওনারা ইচ্ছে মতো মানুষের পকেট কাটছে। এবং দেখা গেছে গত 2 বছরে ভারত সরকার শুধু অয়েল সেক্টর থেকে 20 লক্ষ কোটি টাকা ইনকাম করেছে। অথচ করা উচিত ছিল, এটা যে দাম ছিল ইউপি আমলে তার থেকে কম এখন তেলের দাম হওয়া উচিত। ফুয়েল সবগুলির কোন অবস্থাতে পার লিটার 40 টাকার বেশি হওয়ার কথা নয়, ইউপিএর সঙ্গে তুলনা করলে বলে। এগুলি করে উনি গরিবদের পকেট ভরছেন, আম্বানি আদানির ঘরে টাকাটা দিয়ে দিচ্ছেন। একটাই উদ্দেশ্য, সামনের নির্বাচন বা যে কোনো কিছুতে ওরা ওনাকে সাহায্য করবে। এভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, আপনারা জানেন কিষমান কৃষি অ্যান্টি কৃষি বিল যখন প্রণয়ন করছে, সেখানে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করেছে। আগে এসেন্সিয়াল কমোডিটিস যদি কোথাও মজুত করতে হতো, সরকার থেকে লাইসেন্স করতো, গোডাউন কোথায় আছে প্রত্যেকদিন ইন্সপেকশনের জন্য খোলা রাখা হতো মজুত। এখন সেটা তুলে দিয়েছে, সেই লাইসেন্সের দরকার নেই। কারণ কালোবাজারে শিল্পপতিরা যাতে যথেচ্ছ পরিমাণে তাদের ইচ্ছে মতন খাদ্য মজুত করতে পারে, বাজারে সংকট সৃষ্টি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে পারে, সেই সুযোগ করে দেওয়া হয়েছে। সবগুলির বিরুদ্ধে আজকে হুঙ্কার রেলি আমাদের আন্দোলন। দিল্লিও, তারপরে আপনারা জানেন গণতন্ত্র যে গণতান্ত্রিক যে অধিকারটা ত্রিপুরা রাজ্যে, এটা সম্পূর্ণভাবে আপনার সিজ করা হয়েছে। এখানে একটা অলিখিত জরুরি অবস্থা চলছে। কেউ শেষ সাধারণ মানুষ হোক, রাজনৈতিক নেতা কর্মী হোক, সংবাদপত্রের প্রতিনিধি হোক, কথা বললে বিজেপির বিরুদ্ধে সরকারের সমালোচনা করলে আক্রমণ হচ্ছে, রক্তাক্ত ঘটনা ঘটছে। সেটা শুধু রাজনৈতিক নয়, রাজনৈতিক কর্মী বা নেতাদের উপরে নয়, সেটা সাংবাদিকদের উপরে হচ্ছে। এটা যারা বিভিন্ন নির্মাণ কাজের সঙ্গে জড়িত ত্রিপুরা রাজ্যে সম্পূর্ণ রকমের আজকে আপনার আতঙ্কে ঘুরছেন। যারা কাজ, নির্মাণ কাজ অনলাইন বা কম্পিটিশনের মধ্যে তাদের কারো পক্ষে কোনো কাজের বরাদ দেওয়া হচ্ছে, সেখানে বিজেপির বাইক বাহিনী পৌঁছে যাচ্ছে, কোটি কোটি টাকা ডিমান্ড করছে, বলছে এই কাজটা করতে হলে আমাকে অত কোটি টাকা দিতে হবে, অত লক্ষ টাকা দিতে হবে। যারা অস্বীকার করছে তাদেরকে পুলিশের সামনে দিনের বেলায় কন্ট্রাক্টরদেরকে ঘর থেকে মারতে মারতে নিয়ে যাচ্ছে, থানায় এফআইআর করছে, কোনো কাজ নেই। সর্বত্র এই অবস্থা। আজকে মানুষ ভয় পাচ্ছে প্রতিবাদ করতে, কারোর উপর অত্যাচার হচ্ছে চোখের সামনে দাঁড়িয়ে। আমি সেদিন বিশাল করে যখন গেলাম, দিনের বেলায় যে আক্রমণ হয়েছে বাই দি গ্রেস অফ অলমাইটি, আমি আজকে আপনাদের সামনে, আমার ধারণা ছিল আমার গাড়িতে যখন ছিলাম যে কোনো মুহূর্তে মৃত্যু আমি দেখছি। হাজার হাজার লোক দেখেছে। দিনের বেলায় আমার বাড়ি অফিসে আমি যাচ্ছিলাম, সেখানে যেভাবে আক্রমণ করা হয়েছে, 1-150 ছেলে সবার হাতে লোহার রড,
পুলিশের সামনে পুলিশ নিষ্ক্রিয়, সেখানে সাধারণ মানুষ কি করবে? আমি একটা জাতীয় দলের সভাপতি, আমার এই নিরাপত্তা নেই এবং সেই নিরাপত্তাকে অপরাধ কি? আমি কংগ্রেস অফিসে যেতে পারবো না। আপনারা শুনেছেন, আমরা বারবার বলেছি, আমরা এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বহুবার দেখা করেছি। কংগ্রেসের ডেলিগেশন ছিল, উনি 17টা কংগ্রেস অফিস আনন্দরাজলি আমরা অবাই করছি বলে ভেঙে দিয়েছেন। পাশাপাশি আমাদের যে অফিসগুলি জোর জায়গাতে আছে সেগুলিকে একের পর এক দখল করে ওনার দল ওনার গেরুয়া ঝান্ডা উড়িয়ে দিয়েছেন। আপনারা দেখবেন কমলপুরের আমাদের কত বড় বিল্ডিং, আজকে সেখানে গেরুয়া ঝান্ডা উড়িয়ে দিচ্ছে। আমরা ওনাকে বলেছি, ওনাকে কাগজপত্র দিয়েছি, এটা আমাদের নামে জায়গা, আমাদের জোর জায়গা, আমরাও বিল্ডিং করেছি। কিন্তু ক্ষমতা পরিবর্তন, উনি ওনার বিজেপি দল সেখানে দখল করেছেন, মন্ত্রী নেতারা সেখানে গিয়ে উদ্বোধন করছে। একই শেখরপুর রাস্তার উপরে আমাদের একটা বিল্ডিং ছিল, সেই জায়গা রাস্তা বড় করতে গিয়ে একবার করতে গিয়ে আমাদের কিছু সামনে টাকা একবার হয়েছে, সেটার জন্য আমাদের প্রায় 5 লক্ষ টাকা আমাদেরকে সরকার ক্ষতিপূরণ দেয়। বাকি অংশে আমরা কংগ্রেস দখল করেছি, সেটাকে জোর করে দখল করে রেখেছে। ত্রিপুরা রাজ্য জরুরি অবস্থা পূর্ণ খারাপ, তার চেয়েও খারাপ অবস্থায় রাজ্যে প্রতিবাদ। উনি আমরা ওনাকে কাগজপত্র দিয়ে দেখিয়ে দিলাম, উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু পরে দেখা গেল সম্পূর্ণ ভাবতা। এডিসি নির্বাচন, পৌরসভা নির্বাচন কোনোটাই উনি করছেন না। হারে উনি জানেন আজকে রাজ্যের মানুষ ওনাদের দিকে সরে গেছে। হাইকোর্ট বাধ্য করার পরে এডিসি নির্বাচন হচ্ছে, সেখানে বাধ্য করেছে সরকারকে। গণতান্ত্রিক সমস্ত পদ্ধতি বদলাতে উনি চেয়েছিলেন এডিসি এবং মিউনিসিপ্যালিটিকে প্রশাসনের নাম দিয়ে ওনার নিজের দলের কর্মীদেরকে দিয়ে এগুলিকে শাসন চালান, দলীয় শাসন চালান। সেখানে হাইকোর্ট হস্তক্ষেপ করেছে। বিভিন্ন ব্যাপার নিয়ে রাজ্যের মানুষ বিজেপির হাত থেকে মুক্তি চাইছে। কংগ্রেস একটা জাতীয় দল, তার কর্তব্য পালন করতে হবে, সেই জন্য হুঙ্কার র্যালি সেদিন আমরা ডাক দিয়েছি, সেখান থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। দিল্লির এআইসিসির নেতা নেত্রীরা আসছেন, বার্তা দেবেন, ওনাদের কাছে খবর পৌঁছে গেছে যে ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপির শাসনে তাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার থেকে সাংবিধানিক অধিকার সবগুলি হারিয়েছে। সুতরাং কংগ্রেসের দায়িত্ব রয়েছে সে আন্দোলন মানুষের করার জন্য, সেই জন্য আমরা এই আন্দোলনের ডাক দিয়েছি। এই আন্দোলনে যাতে সামিল না হতে পারে, গত কয়েকদিন ধরে বিভিন্ন গ্রামে গঞ্জে সবখানে আপনার ধমক দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এই মিটিংয়ে যেতে পারবে না, এখানে যোগ দিতে পারবে না, যোগ দিলে বিপদ হবে, সবাই আতঙ্কগ্রস্ত। মানুষ দলে দলে আসতে হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি মানুষ সেই হুমকিকে উপেক্ষা করে 29 তারিখের যে আমাদের সমাবেশ সেটাকে ঐতিহাসিক রূপ দেবে। এবং রাজ্যের মানুষের কাছে আমরা আজকে আবেদন জানাচ্ছি যে এখন যে অরাজকতা অবস্থা সেটার থেকে মুক্তি পেতে হলে কংগ্রেস দল মানুষের হয়ে লড়াই করবে, সেটাতে সামিল হতে সেদিনের মিটিংয়ে আসতে আমরা সেটার জন্য আবেদন করার জন্য আপনাদের মধ্য দিয়ে আজকের এই প্রেস কনফারেন্স। আজকে আরেকটা বলো, করবো এটাও জানবেন, আমি প্রতিবাদ করবো। কেউ যদি আমাদের মেলায় না করে, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি কোনোদিন একটা লাইভ পাবে না কোনো পত্রিকার মধ্যে। করুন, যারা করেন, যদি কোনো আপনাদের লাভ হয়ে থাকে তাতেও আমার কোনো আপনাদের লাভ, আমাকে মেলায় করে যদি লাভ হয়ে থাকে লাভটা করতে পারে। দেখছি মনে কষ্ট পাচ্ছি যে সবাইকে এক পাল্লায় তুলবেন না। জোরের সঙ্গে বলতে পারি, যে কোনো জায়গাতে দাঁড়িয়ে বলতে পারি যে আমি অন্যায় করি না, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করি না। আমার দলের কোনো কর্মীর প্রতি আমার সম্পূর্ণ রকমের দায়িত্বশীল। কোনো মানে অভিযোগ পাবেন না আমার কোনো দলের কর্মীর প্রতি আমি কোনো রকমের অভিযোগ বা কোনো কিছু, তাদের জন্য সর্বক্ষণের কর্মী। এই হলো আপনাদের প্রশ্ন। আজকে যে ঘটনা ঘটেছে গোটা রাজ্যে সবাই দেখেছে, এলাকায় যে ব্যাংক কিন্তু ওরা রিইউনাইট করার চেষ্টা করছে, তো আপনাদের এই বিষয়টা সম্পূর্ণ কি মনে হয়েছে? আমাদেরকে বলার দরকার আছে, আপনাদের পত্রিকায় সাংসদ রেবতী মোহন পূর্ব ত্রিপুরার সাংসদ প্রেস কনফারেন্স করে বলেছে
পাহাড়ে আইপিএফটি এনএলএফটির সঙ্গে যোগাযোগ রেখে পাহাড়টাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এরপর কি আর আমাদের কিছু বলার থাকে, সেখানে আবার সেই আইপিএফটিকে নিয়ে জোট সরকার করছে। আর এই সরকারের লোকসভার সদস্য বলছে পাহাড়ে যে আজকের উগ্রপন্থী কার্যকলাপ এটার জন্য আইপিএফটি করাচ্ছে এনএলএফটির সহযোগী হিসেবে। সরকারকে আপনারা প্রশ্ন করুন, তাহলে আইপিএফটির বিরুদ্ধে আপনারা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করছেন না কেন? ওদের সম্বন্ধে সরকার সব কানে শুধু দ্বিচারিতা, মানুষের সঙ্গে দ্বিচারিতা। ক্ষমতায় আসে 100 দিনের মধ্যে 15 লক্ষ টাকা সবাই অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, বছরে 2 কোটি চাকরি দিয়ে দেবো, শুধু বাধা পর বাধা। সরকারের একটা বিজেপি পার্টিটা মিথ্যে কথার প্রবণতাটা অভ্যাসে পরিণত হয়েছে। এখন মিথ্যে কথার নাম বলো, তুমি প্রেস কনফারেন্স বলছো আইপিএফটি এনএলএফটির সঙ্গে যোগাযোগ করে পাহাড়ের শান্তি নষ্ট করছে, আবার সরকার এসে আবার বলছে তাদের সঙ্গে সরকার করছে। এই বিষয়টা কেন? আপনারাই প্রশ্ন করুন, কেন ব্যবস্থা নিচ্ছেন না? আপনার সংসদ এই কথা বলছে, শুধু ক্ষমতা, যে কোনো রকমের ক্ষমতা দখল করা, মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়ে মেরে কথা বললে আক্রমণ করো, সাংবাদিক আমাদের বিরুদ্ধে লিখলে তাকে আক্রমণ করো, সর্বত্র একটা অশান্তি। থ্যাংক ইউ। গণতান্ত্রিক পদ্ধতিতে তার মোকাবিলা করা উচিত। আমি সাংগঠনিক কাজে আমি চলে গিয়েছিলাম কমলাসাগর শেখরপুরের এদিকে। আমাকে অনেকে বলছে আমি পারি না, সবগুলি আমি দেখবো, কিন্তু আমি যতটুকু শুনেছি এটা অন্যায়। ওদের সঙ্গে কথা বলে আমি এখনো আবেদন করব মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, ওদের সঙ্গে কথা বলে ওদেরকে ওরা যাতে সন্তুষ্ট হয়, সেটা এরা এই দেশের না করে আমাদের দেশের, আমাদের ত্রিপুরার ছেলে মেয়ে, ওরা মনে করছে যে আমরা যে দাবিটা করছি আমরা সঙ্গত, সরকার মনে করছে সঙ্গত না। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা হলো শেষ কথা। আমি বলি সেটা সরকার উচিত ছিল আজকে যে অ্যাকশনটা নিয়েছে সেটার আগে অ্যাটলিস্ট মাননীয় মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী তাদেরকে ডেকে কথা বলে তাদের সঙ্গে তাদেরকে বোঝানোর চেষ্টা করা ছিল। কারণ ওরা আজকে কেন বলছে, ওদেরকে তুমি বিশেষ ডকুমেন্টে তুমি সরকার বিজেপি পার্টির প্রতিশ্রুতি দিয়েছো, আজকে তারা সেটাকে বিশ্বাস করেছিল একটা গণতান্ত্রিক সরকার, এরপরে বিজেপি ক্ষমতা এসছে, নিশ্চয়ই তারা দাবি করতে পারে, আশা করতে পারে। এটা আমার কথা না, আমরা কোনো বললেন না, যেহেতু বিজেপি কথা দিয়েছে। তারপর সুপ্রিম কোর্টে গিয়ে তুমি বলেছ এদেরকে অন্য কোনো কিছুতে অ্যাকোমোডেট করলে কি কোনো অসুবিধা হবে? সুপ্রিম কোর্ট বলছে নো, ইউ আর পারমিটেড। তো সরকার সকলে এই যে পরিস্থিতিটা সৃষ্টি করেছে, তো সরকার একই পরিস্থিতির সৃষ্টি করেছে বামফ্রন্ট তোমাদের সঙ্গে আছে বলে কি করলো, সুপ্রিম কোর্টে গিয়ে বললো 1 বছরের জন্য অর্ডারটা আমরা মানছি, 1 বছর সময় দেয়, 1 বছরের মধ্যে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে আমরা ফিল আপ করে রাখবো, না হয় অপরাধী তাদেরকে দাঁড়িয়ে দিয়ে স্কুলগুলি সাফার করবে। একই স্ট্যান্ড, একই রকমের কথা সিবিএম বলেছিল, কিছুই করেনি। একই কথা বিজেপি বলছে, এমপিটার হইল এই সমস্যার জন্য দায়ী সিপিএম এবং বিজেপি। সুতরাং আমি ঘটনা যেটা করছি এটা নিন্দা। আচ্ছা, এডিসি ইলেকশনকে আজকে থেকে সোশ্যাল মিডিয়া নিরন্তর প্রচারে নেমে গেছে এই আমাদের হুঙ্কার র্যালির ব্যাপারে। আজকের থেকে অলরেডি আমাদের টিমও প্রচারে নেমে গেছে। পাশাপাশি আমরা আপনাদেরও তো সহযোগিতা চাই। আপনাদের উপরও প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে, আপনারাও নিরাপদ নন। আজকে এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে, মানুষ যাতে ঐক্যবদ্ধ হন এবং বহু সরাসরি শাসনকে পতন ঘটিয়েছে এই নদীর ভারতবর্ষে বহু। সুতরাং ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারকে হটানো মানুষের প্রয়োজনীয় দরকার, এই সরকারের পতন দরকার। সেই জন্য আমরা মানুষের হয়ে লড়াই শুরু করার জন্য এই আন্দোলনটা হচ্ছে। আপনারা যারা সাংবাদিকতা করেন, আমি বলি না ইচ্ছা করে কেউ মিসলিডিং নিউজ করে। আমার মনে হয় বিজেপির দ্বারা প্রভাবিত বা মালিকের দ্বারা প্রভাবিত হয়ে অনেক সময় সংবাদটাকে পরিবেশন করা না, বিকৃত করা। আমি আপনাদেরকে দূর দিচ্ছি,
আপনারা হয়তো মালিক অনেক সময় বাধ্য করে এটা না লিখলে কালকে থেকে তোমার দরকার নেই। এগুলি আমি অনেক জায়গায় দেখেছি, এরকম অনেকেরই শুরু হয়ে গেছে সাংবাদিকতা যারা করে। বলছি আমি ওই দিন জানেন আমাকে যখন পুলিশ এটা বিভিন্নভাবে কয়েকটা পত্রপত্রিকা আমি দেখেছি, আমি বুঝতে পেরেছি হয়তো প্রেশার করে বিজেপির হয়ে বা বিজেপির পক্ষে মাইলেজ দেওয়ার জন্য হচ্ছে মিথ্যা সংবাদ পরিবেশ। তাও আমি বলছিলাম না, আপনি বলছেন বলে আমি এখন বলছি। ওই দিন আমার প্রোগ্রাম ছিল কংগ্রেস ভবন, ওইখানে কোনো সমাবেশ ছিল না, সাংগঠনিক সভা। আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্টের কাছে সেখান থেকে হয়ে আমার সোনামোড়া নলছড়ে আমার পাবলিক ওইগুলিতে আমি অ্যাটেন্ড করি। যাওয়ার পথে আমি বিশালগড় বাজারের মাছ পথে যখন তখন পুলিশ আমাকে থামালো। আমার সঙ্গে তৎপরতা আপনারা ভিডিওতে দেখেছেন। ওইটা দেখার জন্য কয়েক সময় জরুরি আমার বলছে ওইখানে গেলে টেনশন আছে, আপনি যাবেন। আমি দাদা আপনার বাড়ি এখন আসেন, আপনাকে খবর দেবে যে কিছু মিসক্রিয়েন্ট আপনার বাড়ি গেলে ধমক দিচ্ছে, আপনি যাবেন না। দাদা আপনি কি যাবেন না? বলবো এটা তো বাড়ি। আমি বললাম কংগ্রেস ভবনটা আমার বাড়ি, আপনার ডিউটি যারা এগুলি করবে সেগুলিকে দমন করা। আপনি মিসক্রিয়েন্টের হয়ে আমাকে বলছেন আমার বাড়িতে না যাওয়ার জন্য। আমি যে বলছি না, আমি বললাম আমার মৃত্যু হলো আমি যাব আমার বাড়িতে, আমাকে রক্ষা করার দায়িত্ব আপনার। কেন বলেছি? পত্রপত্রিকা কয়েকটা আমি দেখেছি, আমি বলতে চাইনি, প্রশ্ন করেছি যে ওনাকে বাধা দেওয়ার পর পুলিশ কেন ওখানে গেল। আমি আমার কর্মীদেরকে বলছি যে বিজেপি বিভিন্ন জায়গায় মানুষকে মারধর করছে, হামলা করছে, কংগ্রেস কর্মী তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে হবে, সেখানে প্রাণ যেতে পারে। আমাদের বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহু লোকের প্রাণ গিয়েছে, কিন্তু আমরা লড়াই করেছি, ক্ষমতা আসতে পারেনি। সেদিন আমি যদি পুলিশের কথা শুনে চলে আসতাম, সারা ত্রিপুরা যে বাচ্চারা গিয়েছিল প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট, পুলিশ বলেছে উনি গেলে আক্রান্ত হবেন, ভয় পেয়ে চলে গেছেন। আমি দলের সেনাপতি, আমি এটা থেকে পিছিয়ে যেতে, আমি বলেছি আমার মৃত্যু হলো আমি যাবো। আমি কর্মীদেরকে বলছি ঝাঁপিয়ে পড়ো, আর আমি ভয় থাকলে আমি পালিয়ে যাবো। কিছু কিছু সংবাদ চলেছে উনি বলার পরও কেন গেলেন? গুন্ডাদের হয়ে পুলিশ আমাকে বলবে আপনি এখানে যাবেন না, গুন্ডাদের হয়ে দাঁড়াবে, আর আমি সেখান থেকে চলে আসবো। আমি বলেছি আমার মৃত্যু হলো আমি যাবো। আমি গেছি, মৃত্যু হতে পারতো, কিন্তু আমি একটা বার্তা দিতে পেরেছি যে আমি আমার দলের কাছে যে কমিটমেন্ট আমি করি যে সামনাসামনি লড়াই করার জন্য, সেদিন আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমি এটা সেটা দেখে দিয়েছি। সুতরাং সংবাদপত্র লিখছি, আমি দেখছি, হার্ট উঠছি, কিন্তু প্রতিবাদ করিনি। একবারও জিজ্ঞেস করে নিই যে আপনি ওখানে কি পুলিশ বলো কেন চলে আসেন? আপনারা কি আপনাদের বাড়িতে যাওয়ার জন্য না করলে আপনি বাড়িটা ছেড়ে দিয়ে চলে আসবেন? এত কাপুরুষ আমি নই, সেই জন্য আমি গিয়েছি। এটা হলো যারা সাংবাদিক কিছু কিছু পত্রিকা প্রশ্ন করেছেন সেটার উত্তর দিয়ে দিলাম। দ্বিতীয়ত, একটা পত্রিকা বারবারই রিপিটেডলি লিখছে যে ওইটা লেখার সঙ্গে কনফিউজ করা মানুষকে, যে মুখ্যমন্ত্রীকে উনি ফোন করেছেন। আমার কাছে সিডি আছে, আমি থানার থেকে যখন এলো আমার হাতে ফোন কিছু নেই, আমার সিকিউরিটিদের হাতে ছিল আর কর্মীদের হাতে। আমি যখন থানাতে এফআইআর দিই তখন ফোন এসছে মুখ্যমন্ত্রী, ফোন এসছে, উনি বলছেন আপনার উপরে হয়েছে, আমি লজ্জিত, আপনার মতন লোকের উপর রাজনৈতিক যাই হোক আপনার মতন লোকের উপর এই আক্রমণ হয়েছে, আমি তো মানুষের, আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি আমার দলের কর্মী কাউকে আমি ছাড়ব না। আমি আর কি বলবো না, আমি বলেছি ঠিক আছে, বাই দি গ্রেস অফ গড আমি পাচ্ছি। এটা পত্রিকা বারবার বলছে মুখ্যমন্ত্রীকে আমি ফোন করেছি, আমার মুখ্যমন্ত্রীকে যদি আমি ফোনও করতাম কার কাছে করবো? এই ঘটনাটা আমি মুখ্যমন্ত্রী না হলে ডিজিকে জানাবো, আমি কেউ সংবাদপত্র অভিষেক বলবো। আমার রেমেডি কি? মানুষকে বাঁচাতে গেলে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, ওনার দায়িত্ব মানুষকে রক্ষা করা। যেখানে মানুষ আক্রান্ত হবে, কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে এটা আমার অধিকার মুখ্যমন্ত্রীকে ফোন করে বলা যে এখানে এই হচ্ছে আপনাদের ডিজিকে বলা। বললেও আমার কোনো এই ছিল না, কিন্তু বিকৃত করবে কিন্তু সংবাদ। এত চাপ, এত মিথ্যা প্রচার। দুটো বললাম মুখ্যমন্ত্রীকে, একবার হলো কেন ফিরে আসলাম, এটা আমার অন্যায়, আমি এখানে গেল না। আর একটা হলে আমি মুখ্যমন্ত্রীকে ফোন করেছি। একটা লিমিট থাকা উচিত। আপনি বলছেন বলে বলি, আমি কোনো সময় কোনো বলতে গিয়ে আমার বিরুদ্ধে
মেলায় কোনো আমি আজ পর্যন্ত কোনো